পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে নতুন জল্পনা। পরাজিত হলেও পদত্যাগ করতে নারাজ মমতা ব্যানার্জি, বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। কলকাতার বীরভূমে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, যুবককে পিটিয়ে হত্যা। নির্বাচন পরবর্তী সহিংসতায় উত্তপ্ত ভারতের রাজনীতি। ইতিহাসে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক উত্থান। ঢাকা দিল্লি কূটনৈতিক সম্পর্ক ঘিরে আলোচনা তুঙ্গে, পরিস্থিতি স্বাভাবিক থাকবে দাবি সরকারের। হরমুজ প্রণালী ইস্যুতে বেপরোয়া মার্কিন প্রেসিডেন্ট, এবার তেহরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার হুমকি, আইআরজিসির পাল্টা জবাব। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে স্বর্ণের বাজারে অস্থিরতা, দেশে কয়েক দফা বাড়ার পর অবশেষে নিম্নমুখী, 2.5 লাখ ছুঁই 22 ক্যারেটের ভরি। পশ্চিমবঙ্গে দীর্ঘ 15 বছরে তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে বড় জয় পেয়েছে বিজেপি। 294টি আসনের মধ্যে 206টিতে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি। গত নির্বাচনে বিপুলভাবে জয়ী হওয়া তৃণমূল এবার মাত্র 81টি আসনে থিতু হয়েছে। 4 মে ফল ঘোষণার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে নতুন এক রাজনৈতিক সমীকরণের সূচনা হয়েছে। এদিকে পরাজিত হলেও নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পদত্যাগ করবেন না বলে ছাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে বিজেপির কাছে এই পরাজয় জনমতের স্বাভাবিক প্রতিফলন নয়, বরং এর পেছনে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব ও কেন্দ্রীয় শক্তির গভীর ষড়যন্ত্র কাজ করেছে। মঙ্গলবার কালীরঘাটে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। বলেন, যেখানে লড়াইটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছিল, সেখানে ময়দান ছেড়ে চলে যাওয়া মানে অন্যায়ের কাছে মাথা নত করা। সংবাদ সম্মেলনে সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয় তৃণমূলের দুর্গখ্যাত ভবানীপুরের শাখাহাত মেমোরিয়াল স্কুলের গণনা কেন্দ্র নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষ্য মতে গণনা কেন্দ্রের ভেতরে তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, এমনকি তাকে লাথি পর্যন্ত মারা হয়েছে। তিনি দাবি করেন, যে সময় এই ঘটনা ঘটেছিল তখন কৌশলে সিসিটিভি ক্যামেরাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে কোনো প্রমাণ না থাকে। তার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। তার কথায় 13,000 ভোটে এগিয়ে থাকা সত্ত্বেও ষড়যন্ত্র করে তাকে পরাজিত দেখানো হয়েছে। নিজের হারের চেয়েও রাজ্যের বিভিন্ন প্রান্তে দলীয় কর্মীদের উপর হামলা এবং মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়ায় ক্ষোভ ঝাড়েন তিনি। রাজনৈতিক মহলে তার পদত্যাগের সম্ভাবনা নিয়ে জোর চর্চা চললেও বিদায়ী মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি এখনই পদত্যাগ করছেন না, বরং এই প্রতিকূল পরিস্থিতিতে লড়াই চালিয়ে যাওয়ায় সংকল্প করেছেন তিনি। এদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী ইস্তফা না দিলে সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো নিয়ে রাজভবন কি করবেন তা নিয়ে সাংবিধানিক বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সাধারণত যে দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে তাদের আমন্ত্রণ জানাবে রাজ্যপাল। রীতি ভাঙার এই নজিরবিহীন পরিস্থিতিতে রাজ্যপাল কোনো কড়া পদক্ষেপ নেবে কিনা এখন সেদিকেই সবার নজর। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। দীর্ঘ 50 বছরের ইতিহাস ভেঙে পশ্চিমবঙ্গের শাসনভার এখন বিজেপির হাতে। একসময় যেখানে ছিল বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের দাপট, সেখানেই আজ বিজেপির জয় জয়কার। প্রথমবারের মতো কলকাতা পেল একই দলের রাজ্য ও কেন্দ্রীয় সরকার। প্রতিবেশী দেশটির এই বিধানসভা নির্বাচনের দিকে চোখ ছিল বাংলাদেশেরও। এই রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনে কি প্রভাব পড়বে ঢাকায়, তা নিয়েও বিভিন্ন অঙ্গনে উঠছে প্রশ্ন। এছাড়া তিস্তা নদীর পানি বন্টন, সীমান্ত ইস্যু ও পুশ ইন কিংবা পুশ ব্যাক ইস্যুর মতো দ্বিপাক্ষিক ইস্যুগুলোতে এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভূমিকা কেমন হবে তা নিয়েও আলোচনা, কৌতূহল ও উদ্বেগ দেখা যাচ্ছে বিভিন্ন দলের মধ্যে। এসব প্রশ্নের উত্তর নিয়ে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। সেখানে তুলে ধরা হয় কলকাতার রাজনৈতিক এই পট পরিবর্তন নিয়ে কি ভাবছে বাংলাদেশ। কোনো কোনো দল বলছে নির্বাচনের আগে বিজেপি নেতাদের কেউ কেউ বাংলাদেশ নিয়ে কিছু মন্তব্য করেছেন যেগুলো তাদের মতে দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর। তবে বাংলাদেশ সরকারের দিক থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ক্ষমতায় যেই আসুক, অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে বাংলাদেশে একই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের আগে বিভিন্ন সময়ে সেখানকার কিছু নেতা বাংলাদেশ ও বাংলাদেশের জনগণ নিয়ে উদ্বেগজনক মন্তব্য করেছেন, যা দুঃখজনক। পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের বড় সীমান্ত আছে এবং সম্পর্কের মাত্রা বহুমাত্রিক। এর মধ্যে এ ধরনের মন্তব্য সামনেও আসতে থাকলে সেটি এদেশেও প্রভাব ফেলতে পারে বলে মনে করেন তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব পড়বে না। তবে ভারতের রাষ্ট্র ও সরকারের সহায়তা নিয়েই তো আওয়ামী লীগ শক্তি সঞ্চয় করেছিল। শেখ হাসিনা তাদের প্রশ্রয়েই আছেন। এখন তারা আরও শেল্টার পেয়ে ষড়যন্ত্র বাড়াতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। অন্যদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পশ্চিমবঙ্গের নির্বাচন একেবারেই ভারতের অভ্যন্তরীণ বিষয়। যারাই ক্ষমতায় থাকুক, দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে মনে করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ভরিতে ২,১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,৪০,৩৩৭ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২,৪০,৩৩৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,২৯,৪৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৯৬,৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১,৬০,১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে সবশেষ গত ৩০ এপ্রিল সন্ধ্যায় দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২,১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,৪২,৪৯৫ টাকা নির্ধারণ করা হয়। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৬১ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম, যেখানে দাম ৩৩ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ২৮ দফা। চলমান যুদ্ধবিরতির মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন ও মিসাইল আক্রমণের পর উদ্বেগে রয়েছে দেশটিতে অবস্থানরত মার্কিন মিশন। এক বার্তায় যুক্তরাষ্ট্রের মিশন দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য আকাশপথে সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্কতা জারি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে মার্কিন মিশন জানায়, সংযুক্ত আরব আমিরাতের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং মার্কিনীদের আমিরাত কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ ও নির্দেশ পেলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকার অনুরোধ জানানো হচ্ছে। আমিরাত সোমবার জানায়, তারা ইরান থেকে ছোড়া ১৫টি ক্ষেপণাস্ত্র ও ৪টি ড্রোন ভূপাতিত করেছে। এই হামলাকে বিশ্বাসঘাতকতামূলক আখ্যা দিয়ে দেশটি পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইরান। মার্কিন মিশন আরও জানায়, সংযুক্ত আরব আমিরাতের জন্য তাদের বর্তমান ভ্রমণ সতর্কতা ৩ স্তরে অপরিবর্তিত রয়েছে। এর অর্থ হল, মার্কিন নাগরিকদের সেখানে ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। গুপ্তহত্যা ও অভ্যুত্থানের আশঙ্কা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নিয়ে নিরাপত্তা ব্যাপকভাবে বাড়িয়েছে ক্রেমলিন। সিএনএন-এর হাতে আসা একটি ইউরোপীয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার শীর্ষ সামরিক ব্যক্তিত্বের উপর ধারাবাহিক গুপ্তহত্যা ও অভ্যুত্থানের আশঙ্কার কারণে পুতিনের ব্যক্তিগত নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং তার ঘনিষ্ঠ কর্মীদের বাড়িতে বসানো হয়েছে নজরদারি ব্যবস্থা। প্রেসিডেন্টের সঙ্গে কাজ করা রাঁধুনি, দেহরক্ষী ও ফটোগ্রাফারদের গণপরিবহনে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। নতুন পদক্ষেপ অনুযায়ী প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করতে আসা দর্শনার্থীদের দুবাই স্ক্রিনিং করতে হবে এবং তার ঘনিষ্ঠরা শুধু ইন্টারনেট সংযোগবিহীন ফোন ব্যবহার করতে পারবেন। প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরে একজন শীর্ষ জেনারেল হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক মাসগুলোতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুতিনের নিয়মিত যাতায়াতের স্থান কমিয়ে আনা হয়েছে। এছাড়া তিনি প্রেসিডেন্টের গ্রীষ্মকালীন অবকাশ যাপনের স্থান ভালদাইতে যাওয়া বন্ধ করে দিয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালে নিয়মিত সফর করলেও তিনি এই বছর এখন পর্যন্ত একটিও সামরিক স্থাপনা পরিদর্শন করেননি। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর থেকে পুতিন সপ্তাহের পর সপ্তাহ উন্নত মানের বাংকারে কাটান। ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক ক্ষতি এখন প্রতিময়মান। রাশিয়ার প্রধান শহরগুলোতে নিয়মিত মোবাইল ফোন ডেটা বিভ্রাট এমনকি পুতিনপন্থী বুর্জোয়ারদেরও ক্ষুব্ধ করছে। এর মানে শহরে অভিযাত্রাও এখন যুদ্ধের প্রভাব থেকে মুক্ত নন। প্রতিবেদনটিতে মস্কোর অবনতিশীল অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিবরণ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে 2026 সালের মার্চের শুরু থেকে ক্রেমলিন এবং স্বয়ং ভ্লাদিমির পুতিন সংবেদনশীল তথ্য ফাঁসের সম্ভাব্য ঝুঁকি, সেই সঙ্গে রুশ প্রেসিডেন্টকে লক্ষ্য করে কোনো ষড়যন্ত্র বা অভ্যুত্থান প্রচেষ্টার ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে দেশটির রাজনৈতিক অভিজাতদের দ্বারা সম্ভাব্য গুপ্ত হত্যার প্রচেষ্টায় ড্রোন ব্যবহারের বিষয়ে উদ্বিগ্ন রয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের শেষ দিকে ক্রেমলিনে পুতিনের সঙ্গে শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এদিকে পুতিনের সাবেক বিশ্বস্ত সহযোগী সের্গেই শোইগুকে নিয়ে নানা সন্দেহ তৈরি হয়েছে। তিনি বর্তমানে নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। কোণঠাসা হয়ে পড়া এই সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর সামরিক উচ্চ কমান্ডের মধ্যে যথেষ্ট প্রভাব রয়েছে। তাকে নিয়েও উদ্বিগ্ন ক্রেমলিন। তিনি অভ্যুত্থানের নেপথ্যে কাজ করছেন বলে ধারণা করা হচ্ছে। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ। সদ্য শেষ হওয়া পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ছিল বেশ কিছু চমক, তবে সবকিছুকে হার মানায় কলিতা মাঝির বিজয় উপাখ্যান। পশ্চিমবঙ্গের আউশগ্রাম আসনে জয়ী হয়েছেন তিনি। বিজেপির প্রতিনিধিত্ব করে তৃণমূল কংগ্রেসের শ্যামাপ্রসন্ন লোহারকে 12,535 ভোটে পরাজিত করেছেন কলিতা। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। তবে বিধায়ক হিসেবে নির্বাচিত হলেও এই কলিতা মাঝির গল্পটা বেশ অমসৃণ। বিধায়ক বনে যাওয়া এই কলিতাই লোকের বাড়ি বাড়ি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সবশেষ 4টি ঘরে কাজ করে মাসিক 2,500 টাকা বেতন পেতেন তিনি। তা দিয়েই চলত সংসার। ঘর পরিষ্কারের কাজ থেকে বিধানসভার মঞ্চে তার এই যাত্রা রাজ্য জুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। কলিতার গল্প তৃণমূল স্তরের ক্ষমতায়নের একটি উল্লেখযোগ্য দিক বলে মনে করছেন বিশ্লেষকরা।